বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শারমিন আক্তার, প্রভাষক ইতিহাস, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আজকে আমি একাদশ শ্রেণীর পাঠদান করব ইতিহাস প্রথম পত্র। তোমাদের আজকে আমি পাঠদান করতে যাচ্ছি। আজকে আমি তোমাদের নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাব। তো এর আগে আমি তোমাদের প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় শেষ হয়ে গেছে। ইতিহাসে যারা আছো মেয়েরা, তোমরা সবাই একে একে জয়েন করে ফেলো। এবং আজকে আমি তোমাদের চতুর্থ অধ্যায় নিয়ে আজকে আমি তোমাদের মাঝে আলোচনা করব। আর যারা যারা তোমরা এখনো জয়েন করোনি, তোমরা সবাই জয়েন করে ফেলো। এবং ক্লাসগুলো তোমাদের কিন্তু সবাইকে কি করতে হবে, ক্লাসগুলো করতে হবে, ক্লাসগুলো দেখতে হবে। দেখো, আজকে আমাদের কিন্তু একে একে কিন্তু ক্লাস কিন্তু আমাদের কিন্তু প্রায় অর্ধেক কিন্তু হয়ে যাচ্ছে। ক্লাস কিন্তু আমাদের কিন্তু একে একে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু তোমাদের কিন্তু পড়াগুলো কিন্তু বুঝে কিন্তু নিতে হবে। তো আজকে যেহেতু আজকে নতুন একটা অধ্যায় নিয়ে আজকে আমি তোমাদের মাঝে পাঠদান করব। দেখো, নতুন কি অধ্যায় নিয়ে আজকে আমি তোমাদের মাঝে আলোচনা করতে যাচ্ছি। আলোচনার বিষয়গুলো আমি তোমাদের মাঝে উপস্থাপনা করছি। দেখো, চতুর্থ অধ্যায়, পাকিস্তানি আমল বাংলা ভাষা আন্দোলনের গতি ও প্রকৃতি। দেখো, এখানে কি কি বিষয় নিয়ে আজকে আমি তোমাদের মাঝে আলোচনা করব। এর মধ্যে আলোচনা করব আজকে আমি তোমাদের, দেখো, পূর্ব বাংলার রাজনৈতিক অবস্থা, আওয়ামী লীগের জন্ম এবং যুক্তফ্রন্ট গঠন 1954। যুক্তফ্রন্ট কিভাবে গঠন করা হয়েছিল 1954 সালে, এই বিষয় নিয়ে আলোচনা করব। তারপর দেখো, এই শিরোনামগুলো তোমরা সবাই দেখে নাও। 1956 সালের সংবিধান, আর কি আছে, অর্থনৈতিক অবস্থা, শাসনতান্ত্রিক অবস্থা। এই বিষয় নিয়ে আজকে তোমাদের মাঝে আমি আলোচনা করব। দেখো, পাকিস্তানি আমল বাংলা ভাষা আন্দোলনের গতি ও প্রকৃতি। দেখো, এই ভাষা মর্যাদা প্রতিষ্ঠানের সংগ্রাম রক্তরঞ্জিত পথ পেরিয়ে একটি জাতির স্বাধিকার চেতনা উদ্ভব হয়, আর সেই পথ ধরেই তাদের উত্তরণ ঘটে স্বাধীনতার সংগ্রাম। জন্ম হয় একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র। ভাষাভিত্তিক এই রাষ্ট্রের প্রতিষ্ঠান, এই মাতৃভাষার প্রতি মমতা ও দায়িত্ববোধ, প্রকৃষ্ট নির্দেশনার প্রতি সম্মান ও স্বীকৃতি জানাতে এই 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেন ইউনেস্কো। তাই 21শে ফেব্রুয়ারি এখন শুধু বাংলাদেশে নয়, স্মরণীয় বরণীয় দিন নয়, এটি এখন বিশ্বের সম্প্রদায়ের জন্য মর্যাদার দিন। এই ভারতবর্ষের রাষ্ট্রযন্ত্রের মুঘল আমলে, ফার্সি, ব্রিটিশ আমল, ইংরেজি এবং তাদের ধারাবাহিকতা এই পাকিস্তানের আমলে উর্দুকে প্রতিষ্ঠিত করার প্রয়াস শুরু হয়। আর সেই থেকে বাঙালির জাতির চিন্তা চেতনা, নিজেদেরকে অস্তিত্ব রক্ষার বিষয় বিবেচনা চলে এসেছে। মহান ভাষা আন্দোলনের গতি প্রকৃতি বিশ্লেষণে দেখা যায় সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন এবং কার্যক্রমের মূল সুর বা বাণী বা দাবি ছিল বাংলা ভাষা রাষ্ট্র মর্যাদা প্রতিষ্ঠা। কেননা বাংলা ভাষা যথাযথ স্বীকৃতি ব্যতীত অন্য কোনো ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত প্রয়াসের মূল উদ্দেশ্য হবে বাংলা ভাষাভাষী ও জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি অস্বীকৃতি জ্ঞাপন। এটা বাঙালির জাতি জ্যোতির্বিমানের প্রতি প্রকার আঘাত। এটা মেনে নেওয়া মানে বাঙালি স্বাধিকার চেতনা মর্মমূলে কুঠার আঘাত এবং পরাকান্তরে ও অবমাননা কালে সেই পরাধীন পরিবেশ ও বসবাস। ভাষা আন্দোলন সৈনিকেরা সমগ্র দেশবাসীকে এটা সত্যটি উপলব্ধি করতে সক্ষম হয়েছিল। ফলে 47-এর ভারত বিভাগ এবং ব্রিটিশ শাসক থেকে মুক্তি লাভের পর এই পাকিস্তানের নামে এই রাষ্ট্র বাংলা মাতৃভাষা। বাংলার মর্যাদা প্রতিষ্ঠানের প্রশ্নে এই পূর্ববঙ্গের বাঙালির
সঙ্গত কারণে সোচ্চার হয়ে ওঠে। ৪৮ মার্চ বাংলা ভাষা সংগ্রাম পরিষদ গঠন এবং তাদেরকে প্রচার প্রয়াসে পূর্ববঙ্গের সচেতন এবং ছাত্র শিক্ষক জনতা বাংলাকে পাকিস্তানি রাষ্ট্রভাষার স্বীকৃতি পাওয়ার প্রশ্নে আপোষহীন মনোভাব গ্রহণ করেন। তাদেরকে দৃঢ়চিত্ত প্রত্যয়ন ও প্রতিজ্ঞা ৫২ ফেব্রুয়ারি মাসের দিনগুলোকে বাংলা ভাষা সংগ্রাম উত্তাল আকার ধারণ করেন এবং ১৯৫২ সাল ২১ ফেব্রুয়ারি বুলেটের আঘাতের বুকে তাজা রক্ত ঝরিয়ে ভাষা শহীদদের সেই সংগ্রামী প্রত্যয় ও প্রতারকের ব্যবহান করেছিলেন। এই অধ্যায়ে আমরা এই পাকিস্তানের আমল, বাংলা ভাষা আন্দোলন এবং গতি প্রকৃতি সম্পর্কে জানতে পারবো। এখন দেখো এই পাকিস্তানের মধ্যে বাংলা ভাষা আন্দোলন যে গতি প্রকৃতি এই সম্পর্কে আমরা কিছু জানলাম। এখন আমরা জানবো যে পূর্ব বাংলার রাজনৈতিক অবস্থা। পূর্ব বাংলার রাজনৈতিক অবস্থাটা কেমন ছিল দেখো। ১৯৪৭ সালে ১৮ জুলাই ব্রিটিশ পার্লামেন্টের পাশকৃত ভারত স্বাধীনতার আন্দোলন ভারতবর্ষের ভারত ও পাকিস্তানের নামক দুটি স্বাধীন ডোমিনিয়নে কি করা হয়েছে, বিভক্তি করা হয়েছে। ব্রিটিশ আমলে এই বাংলার প্রদেশটি পূর্ব বাংলা ও পশ্চিম বাংলা নামক দুটি ভূখণ্ড বিভক্ত হয় এবং পূর্ব বাংলা পাকিস্তান ও পশ্চিম বাংলা ভারতের অংশ হয়। এভাবে ১৯৪৭ সাল ১৪ আগস্ট পাকিস্তানের অংশ হিসেবে পূর্ব বাংলা নামক প্রদেশের জন্ম হয় এবং ১৯৫৫ সালে ৮ই ফেব্রুয়ারি পূর্ব বাংলা নামক পরিবর্তন করে পূর্ব পাকিস্তান রাখা হয়। এখন দেখো এই বাংলার বিভক্তির স্বীকৃতি গৃহীত হওয়ার পর তখন এই ৫ই আগস্ট খাজা নাজিমউদ্দিন ৭৫ ও ৩৯ ভোটে সোহরাওয়ার্দীতে পরাজিত করে পূর্ব বাংলা আইনসভা সংসদীয় নেতা নির্বাচন হন এবং পূর্ব বাংলা প্রথম মন্ত্রিসভা গঠন করেন ১৪/৮/১৯৪৭ সালে। স্যার ফেডারেল ও বোন পূর্ব বাংলা প্রথম গভর্নর নিযুক্ত হয়েছে এবং নাজিমউদ্দিন মন্ত্রিসভা সোহরাওয়ার্দীর মন্ত্রিসভা কোনো সদস্যকে গ্রহণ করা হয়নি, যা রাজনৈতিক নেতৃবৃন্দর মাধ্যমে সমঝোতার অভাব নির্দেশন করেন। তারপর দেখো ১৯৪৮ সালে যে সেপ্টেম্বর মাসে তখন আর কি হয়েছিল, মোহাম্মদ আলী জিন্নাহ মৃত্যুবরণ করেন এবং নাজিমউদ্দিন এই পাকিস্তানের গভর্নর জেনারেল এবং নূর আমিন পূর্ব বাংলা মুখ্যমন্ত্রী তখন নিয়োজিত হয়েছে এবং নূর আমিন ১৯৫৪ সালে ২ এপ্রিল পর্যন্ত পূর্ব বাংলা মুখ্যমন্ত্রী পদে তখন কি করেছে, অধিষ্ঠিত থাকেন। পূর্ব বাংলা তখন জমিদারি প্রথা বিলুপ্তি ১৯৫০ ভাষা আন্দোলনের তার আমলে উল্লেখযোগ্য ঘটনা ছিল এটা। তারপর দেখো ১৯৫৪ সালে যখন পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদ নির্বাচনের সময় যে ভাষা প্রশ্নটি যুক্তফ্রন্ট ২১ দফা নির্বাচন ও ম্যানিফেস্টোতে স্থান ও নির্বাচনী যুক্তফ্রন্টে জয়লাভ করে তখন তারা কি করেছে, পরিপ্রেক্ষিতে ১৯৫৬ সালে তখন পাকিস্তানের প্রথম সংবিধান বাংলা অন্যতম রাষ্ট্রভাষা সাংবিধানিক স্বীকৃতি লাভ করেছেন। তাহলে দেখো এখানে কিন্তু আমি কিন্তু কিছু সনগুলো কিন্তু বলে দিচ্ছি, এই সনগুলো কিন্তু তোমরা লিখে রাখবে। তারপর দেখো যে পূর্ব বাংলা যে প্রাদেশিক যে পরিষদ প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ১৯৫৪ সালে ৮ থেকে ১২ মার্চ। তখন অমুসলমানদের জন্য আসন সংরক্ষণ করে পৃথক নির্বাচনের ব্যবস্থা পূর্ব বাংলা ব্যবস্থা পরিষদের আসন সংখ্যা নির্ধারিত হয় ৩০৯টি। এটা তোমাদের কিন্তু লিখে রাখতে হবে, কয়টা আসন ছিল, ৩০৯টি। এবং তার মধ্যে দেখো ২৩৭টি মহিলা আসন সহ মুসলমানদের আসন ছিল ৬৯, হিন্দু আসন ছিল ৩টি, মহিলা আসন সহ ২টি বৌদ্ধ আসন ও ১টি খ্রিস্টান আসন। এবং আওয়ামী লীগ, মুসলিম লীগ, কৃষক শ্রমিক পার্টি, গণতন্ত্র দল এবং নিজাম ইসলাম ২১ দফা ভিত্তিক যুক্তফ্রন্ট গঠন করেন এবং ২১ দফা উল্লেখযোগ্য এই
প্রতিশ্রুতিগুলো ছিল কি? বাংলা ভাষা অন্যতম রাষ্ট্রভাষা করা, প্রাদেশিক স্বায়ত্তশাসন, শিক্ষা সংস্কার, বিচার বিভাগ স্বাধীনতা, আইন পরিষদ ও কার্যকর করা ইত্যাদি। এই সমস্ত বিষয়গুলো ছিলেন। তারপর দেখো, তারপরে আমরা দেখব 1956 সালে যে 5ই মার্চ ফজলুল হক পূর্ব বাংলা গভর্নর নিযুক্ত হলেন। প্রাদেশিক তাদেরকে দলের অবস্থা দৃঢ় হন এবং গভর্নর নিযুক্ত হওয়ার 2.5 মাস পর ফজলুল হক আইন পরিষদ বাজেট অধিবেশনে ডাকেন। কিন্তু বাজেটে পাশ করতে ব্যর্থ হলে তাদেরকে দলীয় যে মন্ত্রিসভা পতন হয় তার আশঙ্কা তিনি 24শে মে আইনসভা অধিবেশনে অনির্দিষ্ট কালের জন্য তখন কি করা হয়েছে? স্থগিত করেন। 7 দিন পর এই আদেশ প্রত্যাহার করে আবুল হোসেন সরকার পূর্ববর্তী মন্ত্রিসভা বহাল করা হয়। এভাবে মন্ত্রিসভা সংসদে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের নির্দেশনা দেওয়া হয়নি। এভাবে পূর্ব বাংলা কৃষক শ্রমিক পার্টি কোয়ালিশন মন্ত্রিসভা অসাংবাদিকতা পন্থা 30 আগস্ট 1956 পর্যন্ত ক্ষমতা অধিষ্ঠিত থাকে। তখন ফজলুল হক গভর্নর পদে লাভ এবং পূর্ব বাংলা তার দলে ক্ষমতা অধিষ্ঠিত রাখে। বিনিময়ে তিনি কেন্দ্রীয় মুসলিম লীগের সরকার দুটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দেন এবং তা রক্ষা করেছেন। এই প্রতিশ্রুতি ছিল কি? তখন গণপরিষদে উত্থাপিত খসড়া সংবিধান তার দলে সমর্থন করেন এবং দ্বিতীয় আওয়ামী লীগের প্রস্তাবিত আঞ্চলিক স্বায়ত্তশাসন দাবি এবং যৌথ নির্বাচনের ব্যবস্থা সমর্থন করবে না। তখন কি করা হয়েছে? কৃষক শ্রমিক পার্টি যৌথ নির্বাচনের ব্যবস্থা বিরোধিতা করা। তখন পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদ সংখ্যালঘু সদস্যবৃন্দ কৃষক শ্রমিক পার্টি সরকার থেকে তখন সমর্থন প্রত্যাহার করে নেন এবং আওয়ামী লীগদের সমর্থন করেন। তখন দেখো 1956 সালে তখন আগস্ট মাসে তখন এই প্রাদেশিক আইন পরিষদের অধিবেশনে আহ্বান করা হয়। কিন্তু এই অধিবেশনে শুরু করেন ঘন্টায় পূর্ব মুখ্যমন্ত্রীর পরামর্শে গভর্নর অধিবেশনে স্থগিত ঘোষণা করেন এবং 30 আগস্ট 1956 আবুল হোসেন সরকারের মন্ত্রিসভা পতন ঘটে এবং 6 সেপ্টেম্বর আওয়ামী লীগের নেতৃত্বে সংখ্যাগরিষ্ঠ বাম দলীয় কোয়ালিশন সরকার গঠিত হয় এবং মন্ত্রিসভা তখন কি করা হয়েছে? এই মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়ে তখন আওয়ামী লীগদের আওতায় আতাউর রহমান খান তখন 12 সেপ্টেম্বর কেন্দ্রীয় আওয়ামী লীগের রিপাবলিকান পার্টি কোয়ালিশন মন্ত্রিসভা গঠন হয় এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় ক্ষমতা অধিষ্ঠিত থাকে। 13 মার্চ থেকে পূর্ব পাকিস্তানের নামে 18 মার্চ মৌলানা ভাসানী 1957 সালে ন্যাশনাল আওয়ামী লীগ পার্টি ন্যাপ গঠন করে এই আওয়ামী লীগ থেকে 28 জুন প্রাদেশিক পরিষদের সদস্য পদত্যাগ করে ন্যাপ যোগদান করেন এবং আওয়ামী লীগের সরকার থেকে সমর্থন ও প্রত্যাহার করে কৃষক শ্রমিক পার্টি সমর্থন দেন। কিছু সংখ্যালঘু সদস্যরা এই আওয়ামী লীগদের সরকার থেকে সমর্থন প্রত্যাহার করেন। তারপর দেখো ইতিমধ্যে এই আওয়ামী লীগের ন্যাপ সমর্থন নিয়ে আইয়ুব পরিষদে আবুল হোসেন সরকারি মন্ত্রিসভা ভোটে পরাজিত করে এবং কিন্তু তখন আওয়ামী লীগকে সরকার গঠনে আমন্ত্রিত না জানিয়ে কেন্দ্রীয় শাসক জারি করে তখন এই 2 মাসের মধ্যে আতাউর রহমান খানের নেতৃত্বে এই আওয়ামী লীগ সরকার গঠন করেন। তখন দেখো 1958 সালে 7 অক্টোবর এই পাকিস্তানের সামরিক আইন জারি করা হয়। পাকিস্তানের সামরিক আইন জারি হলেও 1956 সালে এই সংবিধান বাতিল ও কেন্দ্রীয় প্রাদেশিক সরকারগুলো বরখাস্ত, জাতীয় ও প্রাদেশিক আইন পরিষদ সমূহ অবলুপ্ত ও সরকার রাজনৈতিক দল বিলুপ্তি ও মৌলিক অধিকার সমূহ স্থগিত করা হয় এবং 27 অক্টোবর আইয়ুব খান ইউনুসকো মির্জাকে অপসারিত করে ও সর্বসময় ক্ষমতা নিজের হাতে গ্রহণ করেন। এভাবে পাকিস্তানের সংবিধানে গণতন্ত্র অপমৃত্যু ঘটে এবং আইয়ুব খানের স্বরতান্ত্রিক সামরিক শাসকের অভিনত সৃষ্টি হচ্ছে মৌলিক গণতন্ত্র। এভাবে 1959 সালে অধ্যাদেশের মাধ্যমে পরিত মৌলিক গণতন্ত্র ছিল 4 স্তর বৈশিষ্ট্য স্থানীয় স্বত্বাশাসন ব্যবস্থা, যা স্থানীয় স্বত্বাশাসনের উদ্দেশ্য বাস্তবায়ন ছাড়াও
মৌলিক গণতন্ত্র ব্যবস্থা আইয়ুব খানের গ্রাম পর্যন্ত সমর্থন গোষ্ঠী তখন গড়ে তুলেছে। তারপর দেখো আওয়ামী লীগের জন্ম, কিভাবে আওয়ামী লীগের জন্ম হয়েছে। দেখো আওয়ামী লীগের জন্ম পাকিস্তানের সৃষ্টির পর থেকে মুসলিম লীগের অগণতান্ত্রিক আচরণ, দমন নীতি, পূর্ব পশ্চিমের মধ্যে সীমাহীন বৈষম্য, এই বাংলা ভাষা অবমাননা ইত্যাদির কারণে অনেক মুসলিম লীগের নেতা মর্মাহত হন। হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আবুল হাশিম, মৌলানা আবুল হামিদ খান ভাসানী প্রমুখ নেতৃবৃন্দ একটি নতুন রাজনৈতিক দল গঠনের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন এবং 1948 সালে মে মাসে ঢাকা সোহরাওয়ার্দীতে একটি বিরোধী দল গঠন করে এই আলোচনায় বসেন এবং 1949 সালে 22 ও 23 জুন ঢাকা রোজ গার্ডেন এর কর্মী সম্মেলন হয় এবং 300 জন শীর্ষ পর্যায়ে প্রতিনিধি এতে অংশ নেন। সবাই সর্বসম্মতভাবে পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগের নামক একটি রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং মৌলানা ভাসানীকে সভাপতি এবং শামসুল হককে সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যুগ্ম সম্পাদক করে 40 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেন এবং 24 জুন ঢাকা আরমানিটোলা ও আওয়ামী লীগ মুসলিম লীগের প্রথম জনসভা অনুষ্ঠিত হয় এবং প্রথম থেকেই আওয়ামী লীগের মুসলিম লীগের প্রাদেশিক স্বায়ত্তশাসনের উপরে বিশেষ গুরুত্ব দিয়ে 42 দফা কর্মসূচি গ্রহণ করেন। এ সময় তাদেরকে প্রধান দাবি ছিল কি রাষ্ট্রভাষা বাংলার স্বীকৃতি। এই দলটি গঠনের মাধ্যমে বিরোধী রাজনৈতিকদের যে শূন্যতা ছিল তা পূরণ হয়। মুসলিম লীগ ও পশ্চিম পাকিস্তানের শাসকদের কুশাসন বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে অবিচরে দলটি জনগণকে আস্থা অর্জনে সমর্থন হন, যা জন্মলগ্ন থেকে এই আওয়ামী লীগের অসাংবাদিকতা, ধর্মনিরপেক্ষতা, রাজনৈতিক চেতনা বিশ্বাসী ছিলেন। ফলে 1955 সালে এই দলটি আওয়ামী লীগ মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দিয়ে আওয়ামী লীগ নামক ধারণ করে এবং অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য এর দ্বার খুলে দেওয়া হয় এবং 1966 সালে এই 6 দফা দাবি উত্থাপনের মাধ্যমে এই আওয়ামী লীগের প্রকৃতি আওয়ামী লীগ বা জনগণের দলে পরিণত হয়। এরপর পূর্ব পাকিস্তানে যে রাজনৈতিক নিয়ন্ত্রণ পুরোটাই আওয়ামী লীগদের হাতে চলে যায়, যা 1970 সালে এই নির্বাচনে দলটি সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে এবং জনগণের ব্যাপক আস্থা পরিচয় নেয়। অবশেষে এই আওয়ামী লীগের নেতৃত্বে 1971 সালে মুক্তিযোদ্ধারা জয়লাভ করে বাংলার স্বাধীনতা লাভ করেন। তাহলে আওয়ামী লীগের জন্ম কিভাবে হয়েছিল এখানে আমরা সেটা জেনে গেলাম। এখন আমরা পরবর্তীতে যাব। দেখো পরবর্তীতে কি আছে, যুগ্ম ফ্রন্ট গঠন 1954 সালে কিভাবে যুক্ত ফ্রন্ট গঠন করা হয়েছে। দেখো বাংলার যে রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল এই যুক্ত ফ্রন্ট গঠন 1954 সালে সাধারণ নির্বাচন। মূলত নির্বাচনে ছিল কি, এই নির্বাচনে ছিল পশ্চিম পাকিস্তানে মুসলিম শাসক ও তার দোসরদের শোষণের বিরুদ্ধে এক ব্যালট বিপ্লব। বাংলা এই মুসলিম লীগের বিনত সুলভ আচরণ ও শাসক ক্ষেত্রে চরম ব্যর্থতার ফলে আওয়ামী লীগের কৃষক শ্রমিক পার্টি, পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি, নিজামী ইসলাম, বামপন্থী ও গণতান্ত্রিক দল প্রভৃতি রাজনৈতিক দলে জন্ম হয়। এই সকল রাজনৈতিক দল 1954 সালের নির্বাচনে মুসলিম লীগকে পরাজিত করে কৌশল হিসেবে জোটবদ্ধ হয়ে নির্বাচন করার পরিকল্পনা নেন।
এরই পরিপ্রেক্ষিতে 1953 সালে 14 নভেম্বর ময়মনসিংহে অনুষ্ঠিত আওয়ামী লীগ মুসলিম লীগ কাউন্সিল যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত হয়। মৌলানা ভাসানীর নেতৃত্বে আওয়ামী লীগ, মুসলিম লীগ, শেরে বাংলা, ফজলুল হক কৃষক শ্রমিক পার্টি, মৌলানা আতাউর আতাহার ও আলী নিজামী ইসলামী পার্টি ও হাজী দানেশের বামপন্থী ও গণতান্ত্রিক দল ও 4টি বিরোধী আন্দোলনে রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত হয় যুক্তফ্রন্ট। এই যুক্তফ্রন্ট নির্বাচনের প্রতীক ছিল কি নৌকা, এবং আওয়ামী লীগের মুসলিম লীগের নির্বাচনের কর্মসূচি 42 দফা প্রধান প্রধান দাবি নিয়ে এই যুক্তফ্রন্ট 21 দফা নির্বাচনে ইস্তেহার ঘোষণা করা হয়। এই দফাগুলো কি কি ছিলেন দেখো। 1 নম্বর যেটা ছিলেন, বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করা। 2 নম্বরে ছিল কি, বিনা ক্ষতিপূরণ জমিদারি প্রথা বিলুপ্ত করা এবং ভূমিহীন কৃষকদের মধ্যে উদ্যত জমি বিতরণ করা। 3 নম্বর ছিল কি, পাট শিল্প জাতীয়করণ করা। পাট শিল্প কি করতে হবে? জাতীয়করণ করতে হবে। তারপর দেখো 21টি দাবি ছিল, তার মধ্যে কিছু আরেকটা 4 নম্বর ছিল কি, কৃষক উন্নয়নের জন্য সমবায় কৃষি ব্যবস্থা প্রবর্তন করা। 5 লবণের কারখানা স্থাপন করা। 6 ছিল কি, মহাজেন শিল্প কারিগরি শ্রমিক কর্মসংস্থা সৃষ্টি করা। 7 খাল খনন সেচ ব্যবস্থা করে বন্যা দুর্ভিক্ষ অবসান করা। 8 ছিল কি, শিল্প ও খাদ্যের দেশকে স্বাবলম্বী করা। 9 ছিল অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তন করা। 10 নম্বরে মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান, সরকারি বেসরকারি বিদ্যালয়ের মধ্যে ভেদাভেদ দূর করে এবং সকল বিদ্যালয়কে সরকারের সাহায্য করা। ঢাকা রাজশাহী বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠিত পরিণত করা। 12 নম্বর ছিল কি, শাসন ব্যয় হ্রাস করা, মন্ত্রী বেতন ও হাজারে বেশি না হওয়া। ঘুষ দুর্নীতি ও স্বজনপ্রীতি বন্ধ করা ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। জননিরাপত্তা আইন, অর্ডিন্যান্স প্রভৃতি কালাকানুন রদ করা। বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে পৃথক করা। মুখ্যমন্ত্রী বাসভবন ও বর্ধমান হাউসকে বাংলা ভাষা গবেষণাগারে পরিণত করা। 52 ভাষা আন্দোলন শহীদদের স্মরণে শহীদ মিনার নির্মাণ করা। 21 ফেব্রুয়ারি শহীদ দিবস হিসেবে সরকারি ছুটির দিন ঘোষণা করা। আইন পরিষদের মেয়াদ কোনোভাবেই বৃদ্ধি করা হবে না। 21 ছিল কি, এই আইন পরিষদের আসনে শূন্য হলে 3 মাসের মধ্যে উপনির্বাচন দিয়ে তা পূরণ করা। তারপর দেখো পরবর্তীতে আমরা পয়েন্টে যাব 1956 সালের সংবিধান, কিভাবে সংবিধান রচিত হয়েছে এই বিষয়টা আমাদের জানতে হবে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। 1956 সালের সংবিধান। আসো তাহলে পরবর্তীতে আমরা পয়েন্টে চলে যাই। 1956 সালের সংবিধান। দেখো, সংবিধান হলো একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন। সংবিধানের মাধ্যমে একটি রাষ্ট্র শাসন কার্য পরিচালনা করা হয়। 1947 সাল 14 আগস্ট পাকিস্তানের রাষ্ট্রের জন্মের পর একটি গণপরিষদ গঠিত হয় এবং গণপরিষদের উপরে দায়িত্ব ছিল কি, পাকিস্তানের জন্য একটি সংবিধান প্রণয়ন। কিন্তু শাসক গোষ্ঠীর অনীহা গণপরিষদের কাজে ব্যর্থ হয়ে থাকে, যা 1949 সালে মার্চ মাসে এই সংবিধানের রচনার জন্য একটি মূলনীতি কমিটি গঠন করা হয়। তারপর দেখো, এই মূলনীতি কমিটি পূর্ব বাংলা প্রতিনিধি ছিল খুবই নগণ্য ও সংখ্যক। নানা কালক্ষেপণ করে মূলনীতি কমিটি 18 মার্চ এর পর তাদেরকে সুপারিশ ও প্রতিবেদন পেশ করেন। এই প্রতিবেদনে এই পূর্ব বাংলা জনগণকে সব দিক থেকে বঞ্চিত করা হয় এবং 1950 সাল সেপ্টেম্বর মাসে এই প্রতিনিধিত্ব প্রকাশিত হয়ে পূর্ব বাংলা ব্যাপক প্রতিবাদ উঠে এবং সুপারিশটি প্রত্যাখ্যান করেন। পরে এই কমিটি 1952 সালে দ্বিতীয় এবং 1953 সালে তৃতীয় প্রতিবেদন প্রকাশ করেন। কিন্তু এই সংবিধানের প্রণয়নের বিষয়টি অমীমাংসিত
থেকে যায়। অবশেষে তখন কি করেছে গভর্নর জেনারেল, তখন 1955 সালে মার্চ মাসে এই পাকিস্তানের সংবিধান প্রণয়নের উদ্যোগ নেন এবং 1956 সালে এই সংবিধান রচিত হয়। এবং এই সংবিধানে যে 6টি তফসির, 13টি অনুচ্ছেদ ও 234টি ধারা ছিল। এবং এই সংবিধানের প্রধান বৈশিষ্ট্য হলো কি ইসলামী প্রজাতান্ত্রিক, 2 নম্বর ছিল কি যুক্তরাষ্ট্রের সরকার, 3 ছিল সংসদীয় সরকার, তারপর এক কক্ষ বৈশিষ্ট্য আইনসভা, বাংলা এবং উর্দু উভয় রাষ্ট্রভাষা। ষষ্ঠ ছিল কি প্রাদেশিক স্বায়ত্তশাসন, সপ্তমে বিচার বিভাগের স্বাধীনতা, আর 8 ছিল কি মৌলিক অধিকার, আর 9 ছিল স্বাধীনতা, স্বাধীন নির্বাচন কমিশন, এবং সর্বশেষ ছিল কি সংবিধান সংশোধনের ব্যবস্থা। এবং 1956 সালে যে প্রণীত সংবিধান চালু ছিল তার মাত্র কত বছর ছিল? 2 বছর। এবং 1958 সালে এই আইনের আইয়ুব খান তখন কি করেছে সামরিক শাসন জারি করেন। এর ফলে তখন কি করা হয়েছে 56 সালে এই সংবিধানে এবং সেই সঙ্গে এই পাকিস্তানের সংবিধান শাসকের সমাপ্তি ঘটে। তাহলে আমরা কিন্তু জেনে গেলাম 1956 সালে সংবিধান, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে সংবিধান 1956 সালের সংবিধানটা আমাদের অবশ্যই জানতে হবে। এখন আমরা পরবর্তীতে পয়েন্টে আমরা যাব, সেটা হচ্ছে অর্থনৈতিক অবস্থা। ওই সময় অর্থনৈতিক ব্যবস্থাটা কেমন ছিল? দেখো 1948 থেকে 55 সময়কালে যে পশ্চিম পাকিস্তানে তখন যে শিক্ষা ক্ষেত্রে সেখানে বরাদ্দ দেওয়া হয়েছিল কত 1530 কোটি টাকা, 1530 টাকা, 1530 টাকা সেখানে কি করা হয়েছে বরাদ্দ দেওয়া হয়েছে। এবং সেখানে পূর্ব পাকিস্তানে দেওয়া হয় মাত্র 240 কোটি টাকা। এবং শিক্ষা খাতে মোট বরাদ্দের মধ্যে পশ্চিম পাকিস্তানে 2084 মিলিয়ন রুপি এবং পূর্ব পাকিস্তানের জন্য ছিল কি 797 মিলিয়ন রুপি। তারপর দেখো 1947 থেকে তারপর দেখো 1947 থেকে 55 সময়কালে তখন কি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের মোট ব্যয় মাত্র 10% ব্যয় হয় পূর্ব পাকিস্তানে। একই সময় পশ্চিম পাকিস্তানে সেখানে উন্নতি খাতে খরচ হয় 1496.2 মিলিয়ন টাকা। এক্ষেত্রে এভাবে অর্থনৈতিক ক্ষেত্রে দেখা যায় এভাবে পূর্ব পাকিস্তান কত দেওয়া হয়েছিল দেখো 1955 থেকে 26 এবং 1959 থেকে 60 সাল পর্যন্ত ছিল পূর্ব পাকিস্তান লাভ করেছিল। এভাবে দেখো যে পশ্চিম আমলে পশ্চিম পাকিস্তানে পর্যন্ত 3টি রাজধানী শহর ছিল কি করাচি, রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ নির্মাণ করা হয়েছিল এবং কেবল করাচিতে রাজধানী শহর হিসেবে গড়ে তোলে। এবং 1956 সাল পর্যন্ত ব্যয় ছিল 5700 মিলিয়ন টাকা। এবং এভাবে দেখো যে পাকিস্তানের মোট সরকারি ব্যয় হার ছিল 5.10% এবং 1967 সালে ইসলামাবাদ উন্নতির জন্য 3000 মিলিয়ন টাকা ব্যয় করে তা ঢাকায় উন্নয়নের জন্য ব্যয় করা হয় মাত্র 250 মিলিয়ন টাকা। পশ্চিম পাকিস্তানের রাজধানী ও বেসামরিক বিভাগসমূহ প্রধান কার্যালয় অবস্থিত হয়। চাকরির সুবিধা ছাড়াও বিভিন্ন ভবন নির্মাণ এবং আসবাবপত্র ক্রয় এবং স্টাফদের বাসা বাড়ি নির্মাণ প্রভৃতি যে বিপুল পরিমাণে অর্থ ব্যয় করা হয় তা ও নির্মাণ সরবরাহ ক্ষেত্রেও ও কর্মসুযোগ সৃষ্টি হয় তা একচেটিয়া সুবিধা প্রায় পশ্চিম পাকিস্তানের। ফলে শিক্ষা, ব্যবসা বাণিজ্য, শিল্প উৎপাদন, কৃষি সহ অর্থনৈতিক সকল ক্ষেত্রে পশ্চিম পাকিস্তানদের থেকে পূর্ব পাকিস্তানের কয়েক গুণ পিছিয়ে পড়ে। তাহলে অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু পূর্ব পাকিস্তানরা কিন্তু পিছানোই ছিল, কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু পশ্চিম পাকিস্তানরা কিন্তু এগিয়ে ছিল। সে বিষয়টা কিন্তু এখানে পার্থক্যটা কিন্তু বলা হয়েছিল। এখন আমরা যাব সর্বশেষে একটা পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব, সর্বশেষ যে পয়েন্টটা
শাসনতান্ত্রিক ব্যবস্থা, শাসনতান্ত্রিক ব্যবস্থাটা কেমন ছিল দেখো। দেখো, পাকিস্তানের সৃষ্টির পর আমলাগণ ছিল প্রশাসনিক সকল ক্ষেত্রে কেন্দ্রবিন্দু। আমাদের মধ্যে পূর্ব পাকিস্তানের প্রতিনিধিত্ব ছিল নগণ্য। তাহলে দেখো, পূর্ব পাকিস্তানের যে প্রতিনিধিত্ব ছিল কি, এদের ছিল কি খুবই নগণ্য। তারপর দেখো 1956 সালে এই পাকিস্তানের কেন্দ্রীয় সরকার 42,000 কর্মকর্তাদের মধ্যে পূর্ব পাকিস্তানের সংখ্যা ছিল 2,900। করাচিতে রাজধানী প্রতিষ্ঠিত করা হলেও সেখানকার সকল অফিস আদালত পশ্চিম পাকিস্তানে একচেটিয়া চাকরি লাভ করেন। তাহলে দেখো, পশ্চিম পাকিস্তানে কি করেছে, একচেটিয়া তারা চাকরি লাভ করেছে, কিন্তু পূর্ব পাকিস্তানরা কোনো চাকরি পায়নি। ভৌগোলিক দূরত্বের কারণে এই বাঙালিদেরকে পক্ষে তখন সেখানে গিয়ে ইন্টারভিউ দিয়ে চাকরি লাভ করা সম্ভব ছিল না। উপরোক্ত 1956 সালে পর্যন্ত বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা স্বীকৃত না দেওয়া বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্যে বৈষম্য দিনে দিনে বাড়তে থাকে। 1966 সাল গেজেট কর্মকর্তার সংখ্যা ছিল মাত্র 26,310 এবং 82,944 জন, এবং 1962 সালের ফরেন সার্ভিস পূর্ব পাকিস্তানের অবস্থান ছিল 20.8%। এবং 1968 সালে প্রতিরক্ষা সার্ভিস অফিসারের ক্ষেত্রে পূর্ব পশ্চিম পাকিস্তানের মধ্যে অনুপাত ছিল 10:90। অর্থাৎ পাকিস্তানি সেনাবাহিনীর স্থল নৌ বিমান বাহিনী মোট অফিসারের মাত্র 5%। সাধারণত সৈনিকদের মাত্র ছিল কি 4%। নৌবাহিনী উচ্চ পদ ছিলেন 10%, নিম্ন পদ ছিলেন 9%, বিমান বাহিনী পার্লামেন্ট ছিলেন 11%, আর টেকনিশিয়ালদের ছিলেন 1.7%। এরা ছিলেন বাঙালি। এছাড়া বাঙালির যোগাযোগের পাশাপাশি পদোন্নতির ক্ষেত্রে চরম বৈষম্য করা হতো। এখন দেখো, সর্বোপরি যখন স্কুল, কলেজ, অফিস আদালত, হাসপাতাল, ডাকঘর, টেলিফোন ও টেলিগ্রাফ, বিদ্যুৎ প্রভৃতি ক্ষেত্রে বাঙালিদের তুলনায় পশ্চিম পাকিস্তানরা বেশি সুবিধা লাভ করেছে। এবং এছাড়া তখন দেখো, দুটি পাকিস্তানের ভাষা, সাহিত্য, সংস্কৃতি ছিল সম্পূর্ণ আলাদা। এবং পূর্ব পাকিস্তানের অধিবাসী ছিলেন মোট জনসংখ্যায় প্রায় 56%। পূর্ব পাকিস্তানের অধিবাসী ছিলেন মোট কত, 56%। আবার বাংলা ভাষা, সংস্কৃতি ছিলেন হাজার বছরের পুরনো। অপরদিকে 45% ছিল কি জনসংখ্যা পশ্চিম পাকিস্তানের বিভিন্ন ভাষা, জাতি, সংস্কৃতি বিদ্যমান ছিলেন, যা উর্দু ভাষী ছিলেন মাত্র 3.27। অথচ এই সত্তার সংখ্যাগরিষ্ঠতা বাংলা ভাষা সুসমৃদ্ধ বাঙালি সাংস্কৃতিক মুছে ফেলা চক্রান্ত লিপ্ত হয়ে তারা কি করেছে, এই পশ্চিম পাকিস্তানের শাসকেরা। তারপর দেখো, প্রথমে তারা বাংলা ভাষাকে বিলুপ্ত করার চেষ্টা করেন এবং পরে আরবি বর্ণের বাংলা তখন কি করেছে, ভাষাকে লেখা ষড়যন্ত্র শুরু করেন। তখন এই বাঙালি সংস্কৃতি সমৃদ্ধ করেছে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গীত, নাটক, সাহিত্য ও বাঙালি সাংস্কৃতিক আঘাত হানার জন্য রবীন্দ্রসঙ্গীত রচনাবলী নিষিদ্ধ করার চেষ্টা, পাশাপাশি পহেলা বৈশাখের পালনকে হিন্দু সংস্কৃতি বলে উল্লেখিত করেন, সেখানে বাধা দানের চেষ্টা করেন। এভাবে বিভিন্ন ক্ষেত্রে সৃষ্টি বৈষম্য, নির্বাচনের ফলাফল লাভের ব্যর্থতা, পূর্ব পাকিস্তানের অরক্ষিত ব্যবস্থা ইত্যাদির কারণে কালক্রমে পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের দাবি জোরদার হয়। এভাবে কিন্তু আমরা আজকে এই বিষয়গুলো আজকে তোমাদের আমি আজকে আলোচনা করলাম। তো পরবর্তীতে আমি আরো অনেকগুলো বিষয় নিয়ে তোমাদের মাঝে আলোচনা করব। তো আজকে আমরা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু আজকে আমরা জেনে নিলাম যে দেখো, শাসনতান্ত্রিক ব্যবস্থা আমরা জেনেছি, অর্থনৈতিক ব্যবস্থা ক্ষেত্রে আমরা জেনেছি যে পশ্চিম পাকিস্তানরা শুধু তারা কি করেছে, নিজেদের অধিকারগুলোই ভোগ করেছে, কিন্তু পুরো পাকিস্তানদের কোনো অধিকার তারা দেয়নি। তারা সমস্ত কিছু থেকে তারা কিন্তু লাভবান বেশি হয়েছে, কিন্তু পুরো পাকিস্তানদের কোনো কিছু সমস্ত অধিকার থেকে কি করেছে, বঞ্চিত করেছে।
এই বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে কিন্তু আমরা জেনে নিয়েছি। এবং দেখো আজকে কিন্তু তোমাদের অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আজকে কিন্তু আমি তোমাদের মাঝে আজকে আলোচনা করেছি। এই বিষয়গুলো তোমরা আজকে সবাই মনোযোগ দিয়ে, জানি তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনেছো, এবং ক্লাসগুলো তোমরা মনোযোগ দিয়ে তোমাদের দেখতে হবে এবং অনুধাবন করতে হবে। দেখো আজকে যে বিষয়টা আমি তোমাদের মাঝে আলোচনা করেছি, সেই বিষয়ের শিরোনামগুলো আমি তোমাদের আবার আরেকবার আলোচনা করছি। বিষয়গুলো তোমরা আবার দেখে নাও। আজকে আমি তোমাদের মাঝে আলোচনা করলাম পাকিস্তানের আমল বাংলা ভাষা আন্দোলনের প্রতি প্রকৃতি। তারপর কি আলোচনা করেছি, দেখো পূর্ব বাংলার রাজনৈতিক অবস্থা, এই সময় রাজনৈতিক অবস্থাটা কেমন ছিল, এই রাজনৈতিক অবস্থা নিয়ে তোমাদের মাঝে আমি আলোচনা করলাম। যে রাজধানীর মধ্যে যে বৈষম্যটা ছিল, এই বৈষম্যটাই তোমাদের মাঝে আমি তুলে ধরেছি। তারপর আওয়ামী লীগের জন্ম, কিভাবে আওয়ামী লীগের জন্ম হয়েছে, এই বিষয়টাও আমি তোমাদের মাঝে তুলে ধরেছি। আর হচ্ছে যুক্তফ্রন্ট গঠন, কিভাবে যুক্তফ্রন্ট গঠন করা হয়েছে। তারপর কি সংবিধান, 1956 সালে কিভাবে সংবিধান তৈরি করা হয়। 1956 সালে এই সংবিধানটা আমরা জানলাম। এই সংবিধান সম্পর্কে তোমাদের আমি অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি তোমাদের বলেছি, গুরুত্বপূর্ণ বিষয় তথ্যগুলো আমি তোমাদের দিয়েছি এই 1956 সালে সংবিধান সম্পর্কে। তারপর পরবর্তীতে আমি কি জানলাম, অর্থনৈতিক অবস্থা, সেই সময় অর্থনৈতিক অবস্থাটা কেমন ছিল সেই সম্পর্কে কিন্তু আমি অনেক কথাই কিন্তু আমি বলে ফেলেছি। তারপর দেখো শাসনতান্ত্রিক ব্যবস্থা, শাসনতান্ত্রিক ব্যবস্থা সম্পর্কেও কিন্তু আমি বলে ফেলেছি। তোমাদের এই বিষয়গুলোর প্রতি তোমাদের একটু খেয়াল রাখলেই আমি জানি তোমরা সুন্দর করে প্রশ্ন যেখান থেকে আসুক না কেন, তোমরা সুন্দর করে প্রশ্নগুলো তোমরা লিখে ফেলতে পারবে। তো আমি গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাদের সহজভাবে বলার চেষ্টা করেছি, আমি সহজভাবে বুঝিয়ে দেওয়ারই তোমাদের আমি চেষ্টা করেছি। তো এই বিষয়গুলো তোমার আমার এই কথার উপরেই তোমরা সুন্দর করে আরেকটু বই দেখে বাসায় বসে তোমরা বইটা আরেকটু অনুসরণ করবে, এবং বইটা দেখে তোমরা একটু পড়ার চেষ্টা করবে যে বইয়ে কি লেখা আছে আর আমি তোমাদের কি বললাম, এই বিষয়গুলো তোমরা একটু গুরুত্ব দিবে। যে তোমাদের বাসায় বসে একটু দেখতে হবে, বসে তোমরা পড়াগুলো কমপ্লিট করে ফেলবে। আজকে কিন্তু আমি তোমাদের নতুন একটা অধ্যায় কিন্তু আমি তোমাদের ধরেছি, এটা কিন্তু আমি তোমাদের কিন্তু প্রথমেই বলে নিয়েছি যে চতুর্থ অধ্যায় কিন্তু আমরা চলে এসেছি। কারণ হচ্ছে দেখো তোমাদের প্রথম পত্রে কিন্তু প্রায় অর্ধেক কিন্তু শেষ হয়ে যাচ্ছে, অর্ধেক কিন্তু শেষ হয়ে যাচ্ছে। যে চতুর্থ অধ্যায় আমি দেখে তোমাদের ধরেছি, চতুর্থ অধ্যায়ের উপর আমি কয়েকটা ক্লাস আমি তোমাদের নেব। চতুর্থ অধ্যায়ের উপর আমি কয়েকটা ক্লাস আমি তোমাদের আমি নেব। এই কয়েকটা ক্লাস তোমরা চতুর্থ অধ্যায় যে বিষয়গুলো, মূল বিষয় যে জিনিসগুলো তোমাদের দেখতে হবে এবং পড়তে হবে, এবং এবং সবসময় তোমাদের পরীক্ষায় তোমাদের আসে, এই বিষয়গুলো আমি তোমাদের পড়াচ্ছি এবং পড়াবো, যে তোমরা যেন বেশি উপকৃত হতে পারো, যে পরীক্ষায় আসলে যেন তোমরা সুন্দরভাবে লিখতে পারো। এবং তোমাদের কি করতে হবে, যখন আমি যে লেকচারটা তোমাদের দিচ্ছি এটা পরবর্তীতে আবার তোমরা কি করবে, বই দেখে আবার পড়ে ফেলবে। এবং আমি তোমাদের আবার বলে দিচ্ছি, আমি পরবর্তী ক্লাসে আবার আসবো তোমাদের এই চতুর্থ অধ্যায় নিয়ে। চতুর্থ অধ্যায় আমি যেহেতু আজকে প্রথম শুরু করেছি, এবং এর মধ্যে আমি আরো কয়েকটা টপিকস নিয়ে, আমি তোমাদের গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আমি আলোচনা করব। তো আজকে আমি আর বেশি ক্লাস আর বাড়াতে চাচ্ছি না, কারণ আজকে তোমাদের যে টপিকসটা পড়িয়েছি অনেক বড় একটা টপিকস নিয়ে আলোচনা করেছি আজকে আমি তোমাদের। এই টপিকসটা তোমরা বাসায় বসে আর একটু বোঝার চেষ্টা করবে, কারণ তোমাদের যদি বেশি পড়িয়ে ফেলে তাহলে তোমরা মাথায় এত বেশি নিতে পারবে না। তো যাই হোক, আমাদের একটু একটু করে পড়ে একটু একটু করে এগিয়ে যেতে হবে, যেন আমরা মাথায় বেশি নিতে পারি। এবং বেশি পড়ে আমাদের যদি মাথায় যদি না নিতে পারি তাহলে কিন্তু কোনো বেনিফিট আমরা পাবো না। আমরা একটু একটু করে পড়ে আমরা ওই জিনিসগুলোই আমরা মাথায় রাখার চেষ্টা করব। তো যাই হোক, আমি তোমাদেরকে অনেকেই তোমাদেরকে আমি আমার সাথে গ্রুপে অনেকেই আছো, তো ক্লাসগুলো আমি তোমাদেরকে গ্রুপও আমি দিচ্ছি, এবং তোমরা ক্লাসে কিন্তু তোমাদের জয়েন করতে হবে। অনেকেই কিন্তু তোমরা জয়েন করছো না, কিন্তু ক্লাসে শুধু আমি শুধু তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, সেটা শুধু গ্রুপে দেখবে সেটা কিন্তু হয় না। তোমাদের কি করতে হবে, ক্লাস টাইমে তোমাদের কিন্তু ক্লাসে তোমাদের অবশ্যই উপস্থিত হতে হবে। যেহেতু আমি ক্লাস টাইমে তোমাদের কিন্তু সবাই ক্লাস টাইমটাই কিন্তু আমি সবসময় অনুসরণ করছি, এবং ওই ক্লাস টাইমে কিন্তু তোমাদের
ক্লাসে কিন্তু আমি উপস্থিত হচ্ছি, এবং ওই টাইমে যদি তোমরা ক্লাসে যদি আমার সাথে সরাসরি অ্যাটেন্ড করো তাহলে কিন্তু আরো বেশি ভালো হবে, যে তোমাদের কোথায় সমস্যা আছে সেই সমস্যাগুলো তোমরা আমার সাথে ডিসকাস করতে পারবে। এবং শুধু ক্লাসগুলো তোমাদের আমি গ্রুপে দিচ্ছি, সেখানে শুধু গ্রুপে শুধু ক্লাসগুলো দেখছো, যে কোথায় প্রবলেম হচ্ছে সেটা কিন্তু তোমরা আমাকে সাথে কথা বলতে পারছো না। আর যদি আমার ক্লাস টাইমে যদি তোমরা জয়েন করে ফেলো, যদি আমার ক্লাস টাইমে যদি তোমরা ক্লাসে আসো, তাহলে এখানে কিন্তু অনেক সমস্যা নিয়েও কিন্তু তোমরা অনেক কথা বলতে পারবে, এবং তোমাদের জন্য কিন্তু আরো সুন্দর হবে। তো তোমরা পরবর্তী ক্লাসে তোমরা সবাই জয়েন করার চেষ্টা করো, এবং তোমাদের কখন কখন কি ক্লাস, কোন টাইমে ক্লাস থাকে তোমাদের কিন্তু ফেসবুক গ্রুপে দেওয়া থাকে, এবং তোমাদের কলেজ ফেসবুক গ্রুপেও কিন্তু দেওয়া আছে কখন কোন ক্লাস কোন টাইম, ঠিক ওই টাইম মতো তোমরা ক্লাসে চলে আসবে। তো আজকে আমি তোমাদের ক্লাস এই পর্যন্ত শেষ করতে চাচ্ছি। তো পরবর্তী তোমাদের ক্লাসে নিয়ে আমি তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে আমি তোমাদের ক্লাস এই পর্যন্ত শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।